সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এমএফ বাংলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিরেক্টর গিল্ড নির্বাচন 2021, আমরা আমাদের প্রিয় অভিনেতাদের কাছ থেকে জানবো নির্বাচনী কিছু তথ্য, শুনবো তাদের কাছ থেকে আজ নির্বাচন কেমন হচ্ছে এবং তারা কেমন ফিল করছে এবং কেমন আয়োজন হচ্ছে। চলুন যা যাক। সুষ্ঠুভাবে হয় নির্বাচন, যেটা করা হচ্ছে যে আমাদের সবার জন্য একটা কার্যকারিতা হয়। যদি কার্যকারিতা না হয় তাহলে এই নির্বাচনটা খামাখায় যারা সদস্য তাদের টাকা দিতে হবে, বছর ঘুরে 2 বছর ঘুরে নির্বাচন দিতে হবে। যে কমিটি আসুক তারা যেন পরিশ্রম করে কাজটা করে, আমার কাছে একটাই বুঝিনি। আমরা তো চাই সবাই আমাদের টুকটাক কাজ করছে, কিন্তু অনেকে আছে অনেক ভালো করে সাংগঠনিক, একটা সংগঠন যেহেতু করবে তখন সাংগঠনিক জিনিসটা করতে হবে। সামনে কোভিড গেল, অন্য জিনিস গেল, অনেকে কাজ করেছে, কাজটা করতে হবে। এখন আমাদের দেশে সবসময় আন্দোলন হচ্ছে যে বিদেশি ডাবিং সিরিয়াল, এটা কোনো কিছু করতে পারছি না। টেলিভিশন চ্যানেল থেকে অনেক সময় অনেকে টাকা পায়, সব কিছু মিলে করতে হবে, যারাই আসুক, না হলে লাভ নেই। তাহলে কি বলতে চান যে যোগ্য এবং কর্মঠ প্রার্থীরাই নির্বাচিত হোক? সেটা তো অবশ্যই, একটু বলুন। আসলে চাই যে যোগ্য যারা এবং যারা কর্মঠ, যারা কাজ করবে, কিন্তু তারা যেন সংগঠন এবং সবার জন্য কাজ করে। অনেকে সংগঠনে অনেক সময় শুনেছি বা দেখেছি কেউ যদি জিতে যায় তারা কোনো থেকে নিজে পার্সোনাল বেনিফিট যেন না হয়, সার্বিকভাবে যেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেহেতু তাদের শ্রদ্ধার জায়গা থেকে, আমি জানি আমার নাটকের জগতে শিল্পী থেকে আরম্ভ করে পরিচালক প্রযোজকরা আমাকে অসম্ভব ভালোবাসেন, আমিও তাদের ভালোবাসি। আমার কাছে সব সন্তানের মতো, আমার কাছে সব ছোট ভাইয়ের মতো, অত্যন্ত স্নেহভাজন ওরা। তাদের প্রাণের সংগঠন হচ্ছে ডিরেক্টর্স গিল্ড। এই ডিরেক্টর্স গিল্ডের আমাদের এখন বর্তমান সদস্য সংখ্যা 630। আমাদের ডিরেক্টর্স গিল্ডের মূল কাজ হচ্ছে যে আমাদের এই সমস্ত সকল নির্মাতাদের স্বার্থ সংশ্লিষ্ট এবং কল্যাণের জন্যে এবং তাদের ভবিষ্যতের কাজের ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশের জন্যে একটি উদ্যোগ নেওয়া। সেটি গত 2 বছরে আমি এখন রানিং সভাপতি। আমরা কাজ করেছি, যদিও 2 বছরের মধ্যে প্রায় 9 মাস করতে পারিনি। এই মেয়াদকালে আমরা আমাদের সংগঠনকে অনেক এগিয়ে নিয়েছি এই সেন্সে যে সরকারি পর্যায়ে, অর্থাৎ আমরা যেহেতু তথ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত,
এই মন্ত্রণালয়ের অধীনে নাটক সংক্রান্ত বিভিন্ন যে কমিটি আছে সেটা নীতি নির্ধারণ যে কমিটি সেই সমস্ত জায়গাতে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। এই বিষয়ে আমাদের দাবি এবং আমাদের কথা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পেশ করতে পারি, আমাদের দাবি জানাতে পারি এবং এইভাবে কিন্তু আমরা আমাদের অনেক কিছু চাওয়া যেগুলো ছিল অলরেডি 2 বছরে আমরা পূরণ করতে পেরেছি। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় সেগুলো আমাদের সাথে অনেকবার বসেছেন, আমাদের কথা শুনেছেন এবং সেই সমস্যাগুলো দূর করার জন্যে উনি উদ্যোগী হয়েছেন এবং অনেক কিছুতে সফল হয়েছেন। আসলে সংগঠনের কাজই হচ্ছে সংগঠনের সাথে জড়িত সমস্ত মানুষদের কিভাবে তাদের উন্নয়ন করা যায়, কিভাবে তাদের কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া যায়, সেগুলোর কাজই আসলে সংগঠনের কাজ। আমাদের টেলিভিশন মিডিয়াতে আসলে গত 3-4 বছর ধরে আমরা কিছু কিছু বিষয়ে খুব বিশৃঙ্খলা দেখছি, নিয়ম নীতির ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা দেখছি, সেইগুলো যাতে ঠিক হয় সেই জন্য আমরা আন্তঃসাংগঠনিক একটি কমিটি করেছি, এফপিপিও আছে, যেগুলোর মধ্যে প্রত্যেকটা সংগঠনের সদস্যদেরকে একসাথে হয়ে আমাদের সমস্যাগুলো কি করলে সমস্যাগুলো থেকে মোকাবেলা করা যায়, কি করলে বাংলাদেশের টেলিভিশন নাটকের মান উন্নয়ন করা যায়, সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি এবং সেই জায়গা থেকে উত্তরণের পথ খুঁজি। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন কথা বলবো আমাদের ডিরেক্টর কচি ভাইয়ের সাথে, জানতে চাবো নির্বাচন সম্পর্কে কিছু। কেমন আছেন আপনি? ভালো আছে আর কি, এই মুহূর্তে ভালো আছি। আপনি তো এখানে আসছেন এবং ভোট দিচ্ছেন আপনার মনোনীত প্রার্থীকে, তিনি কি এই নির্বাচনে নির্বাচিত হবে? ভোট দিলেই তো ভোট দিব এবং আমি নিশ্চিত 100% যে সে নির্বাচিত হবে আর কি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে তো বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এই নির্বাচনে নির্বাচিত হবে। আপনি এখন কেমন ফিল করছেন? বললাম ভালো আছি, সুন্দর। আমি চাচ্ছি যে পরিবেশগতভাবে যারা নির্বাচিত হবেন তারা ডিরেক্টরদের কথা বুঝবার চেষ্টা করবেন, তাদের দুঃখ বেদনা বোঝার চেষ্টা করবেন, তাদের সম্মান পুনরুদ্ধার করবেন। থ্যাংক ইউ কচি ভাইয়াকে। আমি ধন্যবাদ অসংখ্য দর্শককে। ভালো থাকবেন। চলুন এখন আমরা আমাদের কথা বলবো আমাদের অনন্য অভিনেতাদের সাথে। ডিরেক্টর্স গিল্ডের নির্বাচন হচ্ছে, ডিরেক্টর্স গিল্ড হচ্ছে ডিরেক্টরদের একটা প্রাণের সংগঠন। কোভিডের কারণে নির্বাচনটা একটু পিছিয়েছে, তারপরেও যে পূর্ববর্তী কমিটি ছিল ওরা আরও বেশি নির্বাচনে কোভিডের কারণেই আসলে ভোটারের সংখ্যা গতবারের তুলনায় প্রার্থী এসেছে,
দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা স্বাগতম। আমরা এখন এফডিসিতে আসছি। আপনারা টেলিভিশনে যে নাটক দেখেন, এইসব নাটক এই অক্লান্ত পরিশ্রম করে যে সমস্ত ডিরেক্টররা বানায়, আজকে তাদের নির্বাচন ডিরেক্টর গিল্ডসের। তো ওই নির্বাচনের উৎসব মুখর পরিবেশে আমি আসছি ডিরেক্টরদের উৎসাহ দিতে আর কি, আমাদের যাইতে হয় আর কি, আসছি। কিন্তু আমি যদিও ভোট দিতে আসি না, তো যারা দেখছেন ডিরেক্টরদের সবাই একটু সম্মান করবেন। আমাদের দেশের ডিরেক্টররা পৃথিবীর কোথাও এরকম ডিরেক্টর পাবে না, এত কম খরচে এত সুন্দর সুন্দর নাটক প্রোডাকশন এরা করে, পৃথিবীর আর কোনো দেশের মানুষ করতে পারবে না। আর কি কম, ভালো অভিনেতা, অভিনয় করেন, আপনার অভিনয়ের উপর আমরা দুই চারটা কথা শুনতে চাই। হ্যাঁ, অভিনয় করে আমি আসলে ওই মানুষের ঠেলাঠেলিতে আমি অভিনেতা হয়ে গেছি। কারণ আমার ম্যাক্সিমামই দেখা যায় যে মানুষের ছোটোকাল থেকে অভিনেতা হওয়ার একটা খাউজানি থাকে। তো সেই খাউজানি আমার কোনো কালে ছিল না, আমারে টান দিয়ে আয়না অভিনেতা বানায় দিছে। তো যাই হোক, আমি 10-12 বছরে এখন এই 1-1.5 বছর যাবৎ আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ আমি একটু অভিনয় করতে পারি আর কি। তো সেটা করতেছি এবং খুবই হ্যাপি। কারণ অভিনয় এটা এমন একটা পেশা, আর ভালো লাগে আর কি। এটা নাটকের একটা ডায়লগ, নাটকে তো উল্লেখযোগ্য ডায়লগ আমার ফিল্মে, আমি একটা মুসাফির নামে একটা ফিল্ম করছিলাম, ওইখানে আমার একটা উল্লেখযোগ্য ডায়লগ ছিল। তো এই ছবিতে ম্যাক্সিমাম জায়গায় আমার একটা ডায়লগ ছিল, সেটা হলো ইয়েস বস। আর ওই যে নাটকে যেটা একটা বিজ্ঞাপন করছিলেন, তো বিজ্ঞাপনটা বিজ্ঞাপন, কোন বিজ্ঞাপনের কথা কইতেছেন ভাই? আমি মনে করতে পারছি না, আমার যদি একটু মনে করায় দেন। আমার তো মনে হ্যাঁ, অনেকগুলো বিজ্ঞাপন করছি আমি। তো যাই হোক, সেটা বিষয় না। হয় ঢাকায় ভাষায় কথা বলি। আচ্ছা, আমার মুসাফির ছবির একটা ডায়লগ আমি বলি, ওইটা সবাই শুনতে চায়। সেটা হলো, তো আমরা একটা মায়ের কিডন্যাপ করে নিয়ে আসছি, তখন মায়ের আমরা বিরিয়ানি আনছি। তো আমি আমার বস শুভ এর বলতেছি, বস এই বিরিয়ানির গন্ধ যার নাকে যাইব ওর নাক দিয়ে না বস, চোখ দিয়ে পানি পড়বো। বস আপনার চোখ দিয়ে যে পানি পড়তেছে, এই মায়ের কিন্তু বুঝতে দিয়েন না। আরো কয়েকটা ডায়লগ ছিল, আমি আর সব আসলে মনে থাকে না। 2014 সালে করছিলাম, আমার মনে নেই। ধন্যবাদ দিয়ে আছে সবাই দেখবেন। তো যাই হোক, যারা আমাকে দেখছেন, এই চ্যানেল থেকে যারা দেখছেন, সবাইকে অনুরোধ করবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সুস্থ বিনোদনের সাথে থাকবেন, আর MF বাংলা টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম হারুন রশিদ।
সহ অনেক ধরনের সকল অনেক ধরনের আশা থাকে। বাংলা টেলিভিশন মিডিয়াতে যারা নাটক পরিচালনা করেন তাদের সংগঠন, আমাদের এই সংগঠনে প্রায় 630 জন সদস্য আছে। তো এই 630 জন এই বছরে দুটো দিন, এক সাধারণ সভা, দুইটা সাধারণ সভা এবং নির্বাচনের সময় আমরা সবাই একত্রিত হই। একটা মিলন মেলার মতো তৈরি হয় এবং এই নির্বাচনেই তারা মতামত দিয়ে সিদ্ধান্ত দিয়ে ঠিক করেন যে তারা আগামী নেক্সট 2 বছর এই সংগঠনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। সেজন্য এই নির্বাচনটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা দেখছেন অনেক উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, সবাই পার্টিসিপেট অনেক ভালো।
ওদেরও ভালোবাসার জায়গা থেকেই ওরা আমাকে এই পদে দাঁড় করিয়েছে এবং আশা করছি তারাই আমাকে জিতিয়ে আনবে। না আনলে আমি বলেছি আমার সম্মান রক্ষা করবার দায়িত্ব তাদের। আশা করছি যে তারা ফেল করবে না। তবুও নির্বাচনের ঘোষণা মানে ফলাফল ঘোষণার আগে তার বলা যায় না, তবু ধরে নিচ্ছি যে আমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, দেখা যাক কী হয়। তবে একটা কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যে কোনো একটি কথা, আমার অধিকারের কথা, একটি সম্প্রদায়ের অধিকারের কথা, একটি জনগোষ্ঠীর অধিকারের কথা, যদি সে অধিকারটি আদায় করতে হয়, মানে যে কোনো একটি দাবি যদি আদায় করতে হয়, তাহলে তার একটা সংগঠন লাগে, একটি দলগতভাবে সেটি নিয়ে মুভ করতে হয় এবং সেই সংগঠন গিয়ে একটা ঐক্যে পৌঁছায়। সেই ঐক্যটা খুব জরুরি। এটা প্রতিটা ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই একটা ঐক্য, এই যে অনেকগুলো মানুষের ঐক্য, তো এই ঐক্যবদ্ধ করবার জন্যে আমরা সবাই কিন্তু এক। এখানে যারা আছি 395 জন যারা ভোট দিচ্ছে, তার মধ্যে প্রার্থী সহ সবাই কিন্তু একই পরিবারের সদস্য, কিন্তু একটি নেতৃত্ব নির্ধারণ করতে হবে, মানে নেতা নির্বাচন করতে হবে, কারা আমাদের পরবর্তী 2 বছর পরিচালনা করবে। তার মধ্যে আমি একজন ভাগিদার হলো আমি হয়ে যাব ওই দলে। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই সংগঠনটি আগামী 2 বছর, যেমন গত 2 বছর খুব ভালো চলেছে, আমরা এই করোনাকালীন সংকটে এই ডিরেক্টরস গিল্ডের যে ভূমিকা, অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা, বিশেষ করে বাংলাদেশের নাট্য পরিচালকদের দুর্দিনে এই ডিরেক্টরস গিল্ড সবসময় পাশে থেকেছে। আমি মনে করি আগামীতেও তারা থাকবে এবং এই জন্যই সংগঠনটি আমাদের অন্তত এইটুকু আসার জায়গাটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এই সংগঠন পরবর্তীতে আরও শক্তিশালী হবে। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি মনে করি যে আমি ওখানে যদি বসি তাহলে অন্যদের শাসনটা করতে পারবো, যে সভাপতি যেই হোক, লাবলু হোক বা হীরা হোক, সেক্রেটারি যেই হোক, রাজ হোক বা সাগর হোক, যেই হোক, আমার কথার অমান্য ওরা করবে না এবং এই জায়গা থেকেই কিন্তু আমার এই পদে দাঁড়ানো বা আমাকে দাঁড় করিয়ে দেয়া। এবং আমি সেই জায়গা থেকে একটা গ্যারান্টি দিতে পারি যে এইবারের ডিরেক্টরস গিল্ডের যে পরিষদ তৈরি হবে সেটি নিঃসন্দেহে খুব এফেক্টিভ হবে এবং এই পরিষদ পরিচালকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে এবং আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারব। থ্যাংক ইউ স্যার, আপনি অসাধারণ কথা বলেছেন। আমরাও চাচ্ছি আপনি হন, দর্শকও চাচ্ছে। তো যদি এখন ভবিষ্যৎ নাটক আমাদের আবার কেমন হবে, যদি সে বিষয়ে একটু বলতেন। নাটকটা আসলে এখন যেটা হয়েছে, আমাদের দেশে তো খুব দুর্ভিক্ষ চলছে সব ক্ষেত্রে, বিশেষ করে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে। তো নাটক কিন্তু আসলে সম্পূর্ণভাবে ডিরেক্টরের উপরে নির্ভর করে না। এখানে প্রডিউসার আছেন, এখানে চ্যানেল আছে, চ্যানেলগুলো এখন সরাসরি কোনো নাটক কেনেন না, তারা এজেন্সির মাধ্যমে নেন। তো এখন এই চ্যানেল থেকে এজেন্সি থেকে প্রডিউসার থেকে ডিরেক্টর, তারপরে এসে শিল্পী এবং তারপরে নাটক। এখন মজার বিষয় হচ্ছে ডিরেক্টর হচ্ছে সবচাইতে অসহায় একটি প্রাণী একটি নাটক নির্মাণে। যদিও আমরা মুখে বলি ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু আসলে বাস্তব হচ্ছে ডিরেক্টরই সবচাইতে অসহায়। কারণ হচ্ছে যে প্রযোজকটা যে টাকাটা দেয়, অন্যদের টাকা পেমেন্ট ঠিকই হয়ে যায় সময় মতো, পরিচালকের টাকাটা সময় মতো হয় না। এটি হয় কীরকম, ওই এডিট করে নাটক জমা দেওয়ার পরে তারপরে আবার বলে অনএয়ার হওয়ার পরে পাবেন, তারপর অনএয়ার হওয়ার পরে আর কাউকেই খুঁজে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। ডিরেক্টরে দেখা গেল নাটকে কষ্ট শ্রম তো দিলই, উপরন্তু তাকে পকেট থেকেও টাকা ঢালতে হয়। এরকম ঘটনাও ঘটেছে এবং ঘটছে। আরেকটি জিনিস যেটা এখানে আমি কাউকে দায়ী করছি না, এই জন্য যে চ্যানেলগুলোরও কিন্তু কিছু করবার নেই। এজন্য করবার নেই যে এই দেশের বিজ্ঞাপনের যে মার্কেট, অত্যন্ত ছোট একটা মার্কেট। আমরা অনেকে ভারতের সাথে তুলনা করি, একটা হাস্যকর তুলনা। ভারতের যে মার্কেট, ভারতে প্রতিটা প্রোগ্রামে বিজ্ঞাপনের 1 মিনিটের জন্য 1-1.5 লাখ টাকা, আর আমাদের এখানে একটা প্রোগ্রামে প্রতি মিনিট সর্বোচ্চ 2000 টাকা। তাহলে একটি 25 মিনিটের প্রোগ্রাম করতে গেলে যদি 20 মিনিট চালাইলেও 40,000 টাকা ওঠে না। তো 40,000 টাকা দিয়ে একটি নাটক বানানো যায় না। সেই ক্ষেত্রে কী করতে হয়, 20 মিনিটের জায়গায় 25 মিনিট বিজ্ঞাপন নিতে হয়। আর 20 মিনিট যদি একটা 25 মিনিটের প্রোগ্রামে যদি 20-25 মিনিট বিজ্ঞাপন যায়, তো দর্শক দেখবে কি? এটি নিয়ে অনেকে অভিযোগ করেন যে আপনাদের নাটক দেখবো কী করে, এখানে তো বিজ্ঞাপনেই ভরা। তো বিজ্ঞাপন ছাড়া তো কোনো উপায় নেই, কারণ ওই যে খরচটা তো তুলতে হবে, একটি প্রযোজনার খরচটা তো তুলতে হবে। এবং প্রযোজনার খরচটা তুলতে গেলে আমাদের দেশে সেই মার্কেট নেই। আপনাকে মিনিটে 1.5 লাখ 2 লাখ টাকা দেওয়ার মতো কোনো কোম্পানি নেই। এদেশে কোম্পানিরা যা দেয় সেই টাকা দিয়ে একটি নাটক নির্মিত হয় না। তারপরে যেটা আসে, এজেন্সিরা তাদের একটা ব্যবসা। সে এজেন্সি যখন কিনছে, যদি তার খরচ হয়, সে যদি চ্যানেল মালিকের কাছে 60,000 টাকা পায়, সে তোমাকে প্রডিউসারকে দেবে 40,000 টাকা।
প্রডিউসার আবার ওই 40,000-এর মধ্যে ডাইরেক্টরকে দেবে 25,000 টাকা, ডাইরেক্টর এই 25,000 টাকার মধ্যে 2 আনা 1 আনা করে ভাগ করে করে দিয়ে, তার মধ্যে আবার কিছু কিছু শিল্পী আছে যাদের অনারিয়াম দিতে গেলেই দেখা যায় যে পুরো লায়ন ভাগটা, সিংহভাগটা তারাই খেয়ে ফেলে। মানে এরকম আর কি, ব্যাপারটাই এমন যে, এবং এইগুলোকে আমরা একটু মেরামত করতে চাই। এই যে অনিয়মগুলো, এই অনিয়মগুলো কি মেরামত করতে হবে। এবং আমি খুব ভিভিডলি এর আগে এবং খুব বোল্ডলি বিভিন্ন সমাবেশে বলেছি কথাটা, আমাদের ডিরেক্টর্স গিল্ডের প্রোগ্রামে, একটা সিকিউরিটি প্রোগ্রামে আমি কিন্তু এই কথাগুলো খুব জোর দিয়ে বলেছি যে এই জায়গাগুলো আমাদের মেরামত করতে হবে। এবং সেই মেরামতের কাজটি আজকে যারা নির্বাচিত হবে তারা করবে। আর সঙ্গে আমি বেচারা একজন অভিনেতা বলেই পরিচয় দিতে গর্ববোধ করি, আমি সেই বুড়ো লোকটা, আমি ওদের সঙ্গে থাকব।